হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনফিনিটি সায়েন্স। অনেক দিন পর ভিডিও আসছে। আমাদের যেটা চলছিল পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব যৌগ, যার মধ্যে আমাদের প্রথম যে অজৈব যৌগটা হয়েছিল সেটা হচ্ছে অ্যামোনিয়া। আজকে সেটাই হবে। আগের ভিডিওর পার্টে আমরা জেনেছিলাম অ্যামোনিয়ার কিছু ভৌত ধর্ম, অ্যামোনিয়া কী করে প্রস্তুত করব, কী করে জেনারেলি প্রস্তুত করা যায়, আর কিভাবে আমরা সাধারণত রসায়নাগারে প্রস্তুত করি। এইবার আজকে জানবো অ্যামোনিয়ার কিছু রাসায়নিক ধর্ম। তার আগে জেনে নিই অ্যামোনিয়ার আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে লিকার অ্যামোনিয়া, বা বাংলায় অনেকে বলে লাইকার অ্যামোনিয়া। কিন্তু আসল কথাটা হচ্ছে লিকার অ্যামোনিয়া, কারণ যদি ইংলিশের স্পেলিংটা দেখো তাহলে এইটা। আমরা যে চা খাই লিকার চা, সেই সেই লিকার, এটা লিকার অ্যামোনিয়া। তাহলে এই লিকার অ্যামোনিয়াটা কি? এটা কিছুই না, এটা হচ্ছে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। কি অ্যামোনিয়ার গাঢ়, খুবই গাঢ় জলীয় দ্রবণ, যার মধ্যে কি 35% হচ্ছে অ্যামোনিয়া থাকে। 35% অ্যামোনিয়া দ্রবীভূত থাকে, লিখে দিই যার মধ্যে অ্যামোনিয়া। আমি এখানে তাড়াতাড়ির জন্য NH3 লিখছি, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় পুরো অ্যামোনিয়া লিখবে, এরকমভাবে লিখবে অ্যামোনিয়া অ্যামোনিয়া, তারপর ব্র্যাকেটে এরকম সংকেত দিয়ে দেবে। অ্যাটলিস্ট তোমাদের মাধ্যমিক অবধি এরকমভাবে করতে হবে, 11 থেকে নাও লিখতে পারো। 35% অ্যামোনিয়া দ্রবীভূত থাকে। আর হচ্ছে এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.88। আর কি আইটি ইম্পর্টেন্ট, এর আপেক্ষিক গুরুত্ব দেখা যাচ্ছে 0.88। তাহলে লিকার অ্যামোনিয়াটা কি? লিকার অ্যামোনিয়া হচ্ছে কিছুই না, অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ, মানে অ্যামোনিয়ার সাথে জল দ্রবীভূত করলে তৈরি হয়, যার মধ্যে কি 35% অ্যামোনিয়া থাকে। আর এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.88। আপেক্ষিক গুরুত্ব তোমরা সবাই জানো যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের যে ঘনত্ব, সেই একই ভর অন্য কোনো বস্তুর ঘনত্ব। মানে হচ্ছে বলতে চাইছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের যে ঘনত্ব, তার থেকে কতটা ঘন, তার থেকে কতটা বেশি বা কম, কতটা ঘন তুলনা করছে, সেটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব 0.88, মানে এটা একের থেকে ছোট। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা কি, এই লিকার অ্যামোনিয়া হচ্ছে জলের থেকে কম ঘন। আর কি এর মধ্যে 35% কিন্তু অ্যামোনিয়া থাকে। মানে লিকার অ্যামোনিয়া যদি দেখি, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, মানে এই অ্যামোনিয়া NH3 প্লাস এর সাথে জল যোগ করলেই এর জলীয় দ্রবণ তৈরি হয়ে যাচ্ছে। লাইকার অ্যামোনিয়া এমন একটা অ্যামোনিয়া জলীয় দ্রবণ যার মধ্যে 35% পুরো অ্যামোনিয়া থাকছে, খুব গাঢ় হচ্ছে। আর তাহলে জল কতটা থাকবে? মাত্র 65%। এটাই হচ্ছে লাইকার অ্যামোনিয়া। সবাই কিন্তু লাইকার অ্যামোনিয়া আর লিকুইড অ্যামোনিয়া তার মধ্যে গুলিয়ে ফেলে, এটা কিন্তু গোলালে চলবে না। লাইকার অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া জলীয় দ্রবণ। সবাই কিন্তু এই তরল অ্যামোনিয়া আর লাইকার অ্যামোনিয়া, বা লিকার যাই বলো, লিকার অ্যামোনিয়া, এই দুটো গুলিয়ে ফেলে। এই দুটো কিন্তু আলাদা জিনিস, এক জিনিস না। লিকার অ্যামোনিয়া মানে হচ্ছে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ, অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। আর তরল অ্যামোনিয়া বা লিকুইড অ্যামোনিয়া, এটা মানে কিছুই না, এটা মানে নর্মাল অ্যামোনিয়া, সেটাকে তরল তরল অবস্থায় আছে। নর্মালি আমরা কি জানি, এই যে অ্যামোনিয়া যেটা হয়, এই যে অ্যামোনিয়া, সেটা আমরা জানি যে সাধারণ উষ্ণতায়, রুম টেম্পারেচারে এটা গ্যাসীয় পদার্থ, গ্যাস। সেটাকে কি করা হয়? খুব শীতল করা হয়, খুব ঠান্ডা করলে শীতল করা হয়, আর চাপ প্রয়োগ করা হয়। উষ্ণতা কমালে আর চাপ বাড়ালে এই অ্যামোনিয়া গ্যাসটাই কিসে পরিণত হয়? গ্যাস থেকে পরিণত হয় তরলে। এটাই হচ্ছে তরল অ্যামোনিয়া, আর কিছু না। এখানে কিন্তু কোনো জল নেই। লাইকার অ্যামোনিয়াটা যেমন এই অ্যামোনিয়া, এর সাথে জল যোগ করে তৈরি হয়েছিল।
H4OH, যার মধ্যে হচ্ছে 35% অ্যামোনিয়া ছিল। তার মানে বুঝতে পারছো খুবই গাঢ় একটা জলীয় দ্রবণ। এই তরল অ্যামোনিয়ায় কিন্তু কোনো জল নেই, এটা নর্মাল, এটাও NH3 এটাও NH3, শুধু এটা সাধারণ অবস্থায় আছে বলে গ্যাস, আর এটাকে ঠান্ডা করে রাখা হচ্ছে বলে এটা তরল, আর কিছুই না। এটাই হচ্ছে পার্থক্য। পরীক্ষায় আসতে পারে যে লাইকার অ্যামোনিয়া বা লিকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য কী, তখন কিছু পয়েন্ট লিখতে হবে। যেমন এই পয়েন্টটা যেটা বললাম, সেই পয়েন্টটা যে লিকার অ্যামোনিয়া কিছুই না, অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। এই সমীকরণটাও দিয়ে দেবে, NH3 প্লাস H2O NH4OH। এইটা আসলে এরকম উভমুখী চিহ্ন হবে। উভমুখী চিহ্ন মানে এইটার থেকে যেমন এইটা তৈরি করা যায়, এইটার থেকেও এইটাতে আসা যায়, উভমুখী চিহ্নর এটা মানে। আর তরল অ্যামোনিয়া কি, তরল অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়া গ্যাসকেই যখন উচ্চ চাপে এবং নিম্ন তাপে রাখা হয় তখন সেটা তরল অ্যামোনিয়ায় পরিণত হয়। তাহলে সেটা লিখছি না, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লাইকার অ্যামোনিয়া কিন্তু একটা ক্ষার, যার ক্ষার ধর্ম আছে। তরল অ্যামোনিয়া হলেও কিন্তু এটার কোনো ক্ষার ধর্ম নেই, লুইস ক্ষার নয় এটা। কিন্তু এইটা কি করে ক্ষার, এখান থেকে দেখাই। এইটা কি, একে যদি আমরা আয়নিত করি তাহলে কি তৈরি হবে, NH4 প্লাস প্লাস OH মাইনাস। এই তো এই OH মাইনাস আসছে মানেই তো আমরা জানি, আর্হেনিয়াস বলেছিল যে OH মাইনাস আসছে বলেই সেটা ক্ষার, তাই জন্য এটা ক্ষার, এটা না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখো লাইকার অ্যামোনিয়া হচ্ছে কি একটা জলীয় দ্রবণ। আমরা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারেই জেনেছি যখন জলীয় দ্রবণ তৈরি করা হয় তখন কি হয়, সব পরমাণুগুলো আয়নে ভেঙে যায়। এখানেও কি NH4 প্লাস আর OH মাইনাস এই দুটো আয়ন আছে। এখানে কিন্তু এই NH4OH এই অণুটার কোনো উপস্থিতি নেই, শুধুমাত্র NH4 প্লাস আর OH মাইনাস আয়নের উপস্থিতি আছে। আর এখানে কি, এখানে কোনো আয়নের উপস্থিতি নেই, আয়ন নেই, শুধুমাত্র NH3 পরমাণু অণু আছে, NH3 অণু আছে। এখানে কিন্তু NH4OH কোনো পরমাণুর অস্তিত্ব নেই, এখানে এইটাই আয়নিত আকারে আছে NH4 প্লাস আর OH মাইনাসে, কারণ কি এটা একটা জলীয় দ্রবণ। এই লিকার অ্যামোনিয়া ইউজ হয় হচ্ছে পরিষ্কার করার কাজে, ক্লিনিং এজেন্ট হিসেবে কাজ করে। কি করে, যে তেল চিটে ভাব হয় সেটাকে কিন্তু এই লিকার অ্যামোনিয়া মুছে ফেলতে পারে, অয়েল রিমুভার। তাই জন্য অয়েল রিমুভ করে দেয় বলে, তেল চিটে ভাবটাকে সরিয়ে দেয় বলে এটাকে পরিষ্কার করার কাজে লাগায়। আর তরল অ্যামোনিয়া ব্যবহার হয় হচ্ছে শীতলকারক হিসেবে, মানে কি বলবো, রেফ্রিজারেটর হিসেবে, ফ্রিজে ইউজ করা হয়, আর কি কোল্ড স্টোরেজে ইউজ করে। কোল্ড স্টোরেজ মানে হচ্ছে হিমঘর, বাংলা যেটাকে বলে হিমঘর, এসব জায়গায় ব্যবহার হয়। আরেকটা খুবই দরকারি জিনিস, একটা সতর্ক বার্তা, ল্যাবে যখন তোমরা এইসব কেমিক্যাল ইউজ করবে তখন কি করে ইউজ করবে, কি করে সাবধান থাকবে। ধরো এইটা তোমাদের স্কুলের একটা লিকার অ্যামোনিয়ার বোতল, এর মধ্যে লিকার অ্যামোনিয়া আছে। এবার যদি তোমাকে এটাকে খুলতে বলে, তুমি কি ডাইরেক্ট গিয়ে এটার প্যাঁচ খুলে দেবে? না, একদমই না। তাহলে কি হবে, স্প্রাইটের বোতল ঝাঁকানোর পর খুললে যেমন গ্যাস বেরিয়ে আসে, স্প্রাইট বেরিয়ে আসে, ওরকমভাবে বেরিয়ে আসবে এবং তোমার চোখে মুখে নাকে অ্যামোনিয়ার ছিটা লাগতে পারে, যেটা কিন্তু খুব ক্ষতিকারক। তুমি চিরকালের জন্য কিন্তু অন্ধ হয়ে যেতে পারো যদি অ্যামোনিয়া তোমার চোখে লাগে, খুবই ক্ষতিকারক। তার জন্য কি, কেন হয় এটা, কেন না, আমরা জানি যে অ্যামোনিয়া সাধারণ উষ্ণতায় হচ্ছে গ্যাস, কি সাধারণ উষ্ণতায় বা স্বাভাবিক উষ্ণতায়। লিকার অ্যামোনিয়া কি করা হয়, কোল্ড স্টোরেজে মানে ফ্রিজের মধ্যে রাখা হয় যাতে ঠান্ডা থাকে বলেই এটা জলের মধ্যে গুলে থাকে বা জলে দ্রবীভূত হয়ে থাকে। লিকার অ্যামোনিয়া কোথায় রাখা হয়, ফ্রিজে, ঠান্ডা অবস্থায়। এবার যখনই এটা ফ্রিজ থেকে বার করে স্বাভাবিক তাপমাত্রায় রাখবে তখন কি হবে, যে জলে দ্রবীভূত অ্যামোনিয়াটা আছে না, সেটা গ্যাসে পরিণত হতে শুরু করবে এবং গ্যাসে পরিণত হয়ে উপরে এসে বোতলে চাপ দেবে, বোতলের ছিপির এখানটা বা বোতলে চাপ দেবে। যখনই তুমি ছিপি খুলবে, হালকা খুললে যে প্রেশারটা যেই রিলিজ হবে তখন ও বেরিয়ে আসতে চাইবে ঠেলে,
তাই জন্য পুরো ছিটকে বেরিয়ে আসবে। এরকমভাবে যেই তুমি ছিপি খুলবে ছিটকে অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে আসবে। স্প্রাইটের বোতল খুললে যেমন কার্বন ডাই অক্সাইড বেরোয় সেরকমই ব্যাপার হবে। এবার যদি এরকম ছিটকে এসে তোমার চোখে লাগে তাহলে কিন্তু খুবই বিপদ হতে পারে। ওর জন্য এটা কি করে খোলা হয়, ফার্স্টেই লিকার অ্যামোনিয়াকে ঠান্ডা করা হয়, ঠান্ডা করার পরে তারপর খোলা হয়, যাতে অ্যামোনিয়া গ্যাস যেটা ছিল সেটা আবার জলে দ্রবীভূত হয়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট, ল্যাবে যখন কাজ করবে এসব অনেক সতর্কবার্তা মাথায় রাখতে হবে। এইবার আমরা দেখব অ্যামোনিয়ার কিছু রাসায়নিক ধর্ম বা কিছু কেমিক্যাল প্রপার্টিস। আগে আমরা অ্যামোনিয়ার ভৌত ধর্ম জেনেছি। ভৌত ধর্ম মানে অ্যামোনিয়াকে বাইরে দিয়ে দেখে কীরকম বুঝবো, এটা বর্ণ কীরম, গন্ধ কীরম, গ্যাসীয় নাকি তরল। এইবার আমরা অ্যামোনিয়ার কিছু রাসায়নিক ধর্ম দেখব, মানে অ্যামোনিয়া কীরকম রসায়নদের সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে কী তৈরি করে সেই সব। ফার্স্টেই যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা ভৌত ধর্ম দেখার সময় একটা জিনিস দেখেছিলাম কি, অ্যামোনিয়া ধর্ম কিরম, ক্ষারীয়। তাই আগে সেইটারই পরীক্ষা হবে, ক্ষারধর্মিতা বা ক্ষারধর্মিতা মানে কি, আমরা কি করে ক্ষার ধর্মটা বুঝবো, অ্যাসিডের সাথে বিক্রিয়া করিয়ে। কারণ অ্যাসিডের সাথে বিক্রিয়া করালেই স্পেসিফিক জিনিস তৈরি হবে যদি ক্ষার হয়। তাহলে এর আরেকটা নাম, মানে এই বিক্রিয়াটা আরেকটা নাম হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া। কারণ অ্যাসিডের সাথে বিক্রিয়া করেই আমরা ক্ষার ধর্মটা বুঝতে পারি। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে যদি কোনো অ্যাসিডের সাথে যদি কোনো ক্ষারের বিক্রিয়া করাই তাহলে কি তৈরি হবে। আমরা জানি যে খুব সোজা, জল আর কি লবণ। কিন্তু এটা হবে শুধুমাত্র আর্হেনিয়াসের অ্যাসিডের ক্ষেত্রে। কার অ্যাসিড? আর্হেনিয়াসের। কিন্তু আমরা আগের ভিডিওতেই দেখেছিলাম যে অ্যামোনিয়া কিন্তু আর্হেনিয়াস অ্যাসিড না, অ্যামোনিয়া হচ্ছে একটা লুইস অ্যাসিড। কি অ্যাসিড? লুইস অ্যাসিড। কারণ কি, এর মাথায় লোন পেয়ার আছে, তাই জন্য এ কিন্তু এইরকম কিছু করবে না। এই বিক্রিয়াটা শুধুমাত্র আর্হেনিয়াসের অ্যাসিডরাই করে, লুইস অ্যাসিড অন্যরকম বিক্রিয়া করবে। কীরকম তাহলে দেখে নিই। এই অ্যামোনিয়া যেটা হচ্ছে একটা লুইস অ্যাসিড, এর সাথে একটা অ্যাসিডের বিক্রিয়া করবো, HCl। এই অ্যামোনিয়াটা কি, অ্যামোনিয়াটা তো একটা গ্যাস, HClটাও আমাদের গ্যাসীয় নিতে হবে। HClটা আমরা ধোঁয়া নেব, HCl ধোঁয়া, HCl গ্যাস। আমরা নর্মালি HCl যে দেখি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, বাথরুম পরিষ্কার করার সময় লিকুইড, কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে আমরা গ্যাসীয় নেব। এই দুটো যদি বিক্রিয়া করে কি তৈরি হবে জানো? এটা কেউ কিন্তু ভাবতেই পারছো না, এটা হবে হচ্ছে NH4Cl। এইটা গ্যাস, এইটা গ্যাস, এই যে পদার্থটা তৈরি হলো এটা কিন্তু একটা কঠিন পদার্থ, সলিড। তার মানে দুটো গ্যাসের বিক্রিয়ায় একটা কঠিন পদার্থ তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। দুটো গ্যাস মিলে তৈরি করছে একটা কঠিন পদার্থ। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। কিচ্ছু না, অ্যামোনিয়া গ্যাস ওর সাথে HCl গ্যাস, এই দুটো গ্যাস মিলে তৈরি করছে NH4Cl, একটা কঠিন পদার্থ। এরকম আরও যদি কোনো বিক্রিয়া দেখি, অ্যামোনিয়ার সাথে আরও একটা অ্যাসিডের বিক্রিয়া করাবো। আমরা মেনলি 10 অবধি 3টে অ্যাসিড নিয়েই কাজকর্ম করি, মানে সবচেয়ে বেশি HCl, আরেকটা হচ্ছে H2SO4, আরেকটা হচ্ছে HNO3। আর এই তিনটে অ্যাসিডের প্রস্তুতিটাও কিন্তু আমাদের এই চ্যাপ্টারের শেষে পড়তে হবে, যখন আমরা নাইট্রোজেন পড়বো তখন। তাহলে আরেকটা গ্যাস কি নিলাম, NH3-র সাথে সালফিউরিক অ্যাসিড নিলাম, একই জিনিস তৈরি হবে, NH4SO4। এবার দেখো, এর যোজ্যতা 1, এর যোজ্যতা কিন্তু 2, তাহলে এর যোজ্যতা এর কাছে যাবে, তাহলে এই যৌগটার সংকেত হবে NH4 2SO4। আরেকটা অ্যাসিড নিই, আরেকটা কি আছে, নাইট্রিক অ্যাসিড আছে, HNO3। তাহলে এটার বিক্রিয়া করালেও এটা তৈরি হবে NH4 আর NO3। এর যোজ্যতাও 1, এর যোজ্যতাও 1, তাই সংকেতটা এরকম হবে।
এই বিক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় দেবেই দেবে। এরপর দেখবো অ্যামোনিয়ার বিজারণ ধর্মিতা। অ্যামোনিয়া হচ্ছে একটা মৃদু বিজারক। কি মৃদু বিজারক? বিজারক পদার্থ কি করে? নিজে জারিত হয় কিন্তু অন্যকে বিজারিত করে। তাহলে দেখে নিই একটা বিক্রিয়া। আমরা কি করব, অ্যামোনিয়ার সাথে কিউপ্রিক অক্সাইডের বিক্রিয়া করাবো, কিউপ্রিক অক্সাইড CuO। তাহলে কি তৈরি হবে? এটা একটু মনে রাখার একটা টেকনিক বলছি। আমরা কি দেখছি? আমরা দেখছি যে বিজারণ ধর্মিতা। বিজারণ মানে হাইড্রোজেন যুক্ত হওয়া বা অক্সিজেন বেরিয়ে যাওয়া। তার মানে এখানে কি আছে? CuO আছে, অক্সিজেন বেরিয়ে যাবে, Cu তৈরি হবে। আর এখানে NH3 আছে। NH3 কী হবে? নিজে তো জারিত হবে, তাই জন্য এখানে হাইড্রোজেন বেরিয়ে যাবে, N2 তৈরি হবে, প্লাস H2O। এটা মনে রাখার টেকনিক বললাম। এবার দেখো কি হয়েছে, এখানে NH3 ছিল, NH3 থেকে তৈরি হয়েছে N2। তার মানে এখানে কি হয়েছে? হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন চলে গেছে, তার মানে কি জারণ, জারণ হয়েছে। এখানে দেখো CuO ছিল, CuO থেকে Cu হয়েছে, অক্সিজেনটা বেরিয়ে গেছে, মানে কি হয়েছে? বিজারণ। NH3 এখানে কিন্তু নিজে জারিত হয়েছে কিন্তু অপরকে মানে CuO-কে বিজারিত করেছে, তাই একে বলা হয় হচ্ছে বিজারক পদার্থ। দেখো এখানে একটা নাইট্রোজেন আছে, এখানে দুটো নাইট্রোজেন আছে, এখানে 2 দিয়ে দিলাম, হাইড্রোজেন কটা হয়ে গেল? 2 3 দুগুণে 6টা, 6টা হাইড্রোজেন। তাহলে এখানে 6টা হাইড্রোজেন করার জন্য এখানে 3 দিয়ে দিলাম। তাহলে অক্সিজেন কটা হয়ে গেল? 3টে অক্সিজেন হয়ে গেল, তাই এখানে 3টে অক্সিজেন করতে হবে। তাহলে দেখো এবার কপার 3টে হয়ে গেল, তাই এখানে কপারে 3 দিয়ে দিলাম। এখানে দেখো দুটো নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেন, 3 দুগুণে 6টা হাইড্রোজেন আছে, 3 দুগুণে 6টা হাইড্রোজেন, 3টে কপার আছে, 3টে কপার, আর 3টে অক্সিজেন আছে, 3টে অক্সিজেন। তাহলে সমীকরণ ব্যালেন্স হয়ে গেল, সমতা বিধান হয়ে গেল। আরেকটা উদাহরণ দেখ। এবার NH3 এর সাথে নেব হচ্ছে লেড অক্সাইড বা প্লাম্বাম অক্সাইড। তাহলে কি হবে? একই জিনিস তৈরি হবে, এই পিবি থেকে ওটা বেরিয়ে যাবে, পিবি প্লাস NH3 থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, শুধুমাত্র N2। আর কি লাস্টে তৈরি হবে হচ্ছে জল। এটা আগে ব্যালেন্স করে নিই। কি আছে? এখানে একটা এন আছে, এখানে দুটো এন দিলাম, 6টা হাইড্রোজেন হলো, এখানে 3 দিলাম, 3 দুগুণে 6টা হাইড্রোজেন। তারপর কি হলো? পিবি একটা, যে পিবি একটা, অক্সিজেন 3টে হয়ে গেছে, 3 দিয়ে দিলাম, এখানে 3 দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের ব্যালেন্স হয়ে গেছে। এবার দেখি কে বিজারিত হলো আর কে জারিত হলো। NH3, এখানে NH3 ছিল, এখানে N2 হয়েছে শুধু, তার মানে হাইড্রোজেন বেরিয়ে গেছে, তার মানে কি এটা হয়েছে জারণ। অ্যামোনিয়া নিজে জারিত হচ্ছে কিন্তু অন্যকে বিজারিত করছে। এখানে PbO ছিল, অক্সিজেন বেরিয়ে গেছে, মানে কি হয়েছে? বিজারণ। এটা হচ্ছে অ্যামোনিয়ার বিজারণ ধর্মিতা। এরপর দেখব অ্যামোনিয়ার জারণ ধর্মিতা বা জারণ ধর্ম। অ্যামোনিয়া হচ্ছে একটা মৃদু বিজারক পদার্থ, কিন্তু খুব ড্রাস্টিক কন্ডিশন, ড্রাস্টিক কন্ডিশন মানে খুব কঠোর শর্তে অ্যামোনিয়া জারণ করে। জারণ ধর্ম খুব বেশি ড্রাস্টিক কন্ডিশন, উচ্চ চাপ, উচ্চ তাপে কি হয়? এই অ্যামোনিয়া নিলাম, অ্যামোনিয়ার সাথে অক্সিজেন যোগ করলাম, অক্সিজেন যোগ করে অনেক উচ্চ তাপে প্রায় 7000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্ল্যাটিনাম তারজালির উপর দিয়ে চালনা করলাম। এখানে এই প্ল্যাটিনামটা হচ্ছে একটা অনুঘটক হিসেবে কাজ করছে। কি অনুঘটক? তোমরা অনুঘটক জানো যে যেসব রাসায়নিক পদার্থ বিক্রিয়ার গতিবেগকে বাড়িয়ে দেয় তারা হচ্ছে অনুঘটক। এই অ্যামোনিয়ার সাথে অক্সিজেন যোগ করে অনেক উচ্চ তাপমাত্রা 7000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্ল্যাটিনামের উপর দিয়ে চালনা করলে এটা NO তৈরি করে, NO আর হচ্ছে জল। এই যে সমীকরণটা, এটার ব্যালেন্সটা একটু মনে রাখতে হবে, 4 5 4 6, কারণ এটা পরীক্ষার সময় তোমরা করতে পারবে না, তাই জন্য কিছু কিছু সমীকরণের সমতা বিধানটা মনে রাখতে হবে। যেমন এইটার ক্ষেত্রে সোজা 4 5 4 6 এইভাবে মনে রাখতে হবে। তাহলে এবার দেখি এখানে কি হয়েছে। NH3 ছিল, NH3 থেকে NO হয়েছে,
এখানে হাইড্রোজেনটাও বেরিয়ে গেছে, আবার অক্সিজেনটাও যুক্ত হয়েছে, মানে এটা কি হয়েছে, জারণ হয়েছে। জারণ হয়েছে, এইটা হচ্ছে NH3 এর জারণ ধর্ম। তার মানে দেখা গেল NH3 আসলে বা অ্যামোনিয়া হচ্ছে আসলে মৃদু বিজারক পদার্থ, মৃদু বিজারক। কিন্তু মাঝে মাঝে খুবই কঠোর শর্তে, মানে ড্রাস্টিক কন্ডিশনে সেটা জারণও করে, কঠিন শর্তে জারণ করে। তাহলে এবার আরেকটা ধর্ম দেখব, এবার কোনো ধর্ম না, এবার দেখব যে লবণের সাথে বিক্রিয়ায় কীরকম কী উৎপন্ন হয় অ্যামোনিয়ার। এই লবণের সাথে বিক্রিয়াও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ লবণের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে অনেক কালারফুল, অনেক রঙিন রঙিন পদার্থের অদক্ষেপ সৃষ্টি করে। সেই অদক্ষেপগুলো দেখে আমরা বুঝতে পারি, আমরা শনাক্ত করতে পারি যে লবণের মধ্যে কীরকম কী ধাতু আছে। তাই জন্য এটা ওই ধাতু শনাক্তকরণের জন্য খুব দরকারি। কিসের? ধাতু শনাক্তকরণ। যখন তোমরা ক্লাস 11-এ কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করবে, তখন কিন্তু তোমাদের অনেক ধাতু শনাক্তকরণ করতে হবে, অনেক রকম টেস্ট করে, এরমভাবেও করতে পারো। তাহলে দেখি কি হবে। এই অ্যামোনিয়া, এখানে কিন্তু অ্যামোনিয়া না, অ্যামোনিয়া জলীয় দ্রবণ নিতে হবে। জলীয় দ্রবণ কী করে তৈরি করব আগেই বলেছি, অ্যামোনিয়ার সাথে জল যোগ করব, তৈরি হবে হচ্ছে NH4OH। এইটার সাথে এবার আমরা বিক্রিয়া করব। এই NH4OH এর সাথে যদি আমরা ফার্স্টে বিক্রিয়া করো ফেরিক ক্লোরাইডে, FeCl3, ফেরিক ক্লোরাইড যদি বিক্রিয়া করে কি তৈরি হবে? তৈরি হবে হচ্ছে NH4Cl হবে, আর কি তৈরি হবে? FeOH হোল 2, এই সরি হোল 3, FeOH হোল 3, ফেরিক হাইড্রোক্সাইড। এটা কিন্তু এরকম, যদি নিচের দিকে অ্যারো দিই, এই নিচের দিকে অ্যারো দেওয়া মানে অধক্ষেপ পড়বে, ব্যাকেটে লিখে রাখি অধক্ষেপ, বা ইংলিশে যদি লেখা থাকে PPT, এই PPT মানে বুঝবে অধক্ষেপ, প্রেসিপিটেশন। এই ফেরিক ক্লোরাইড, এটা কি ফেরিক হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, এটা হচ্ছে বাদামি রঙের দেখতে হয়। তাহলে যদি আমরা অ্যামোনিয়া জলীয় দ্রবণের সাথে ফেরিক ক্লোরাইড যোগ করি, তাহলে আমরা ফেরিক হাইড্রোক্সাইডের বাদামি অধক্ষেপ পাবো। সেটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে ফেরাম বা লোহা ধাতু আছে। আরেকটা বিক্রিয়া দেখি। আরেকটা বিক্রিয়ায় এবার NH4OH এর সাথে নেব হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3। এটা যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমরা কি পাবো? আগের মতো একই, এখানে প্রথমে এটা পাবো NH4Cl, এই লবণটা তো পাচ্ছি, এর সাথে আরও পাবো হচ্ছে AlOH হোল 3, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ পাবো। এইটা হচ্ছে সাদা সাদা থকথকে পদার্থ, জেলির মতো, সাদা জেলির মতো থকথকে পদার্থ। যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে AlCl3 মেশাই আর আমরা সাদা থকথকে জেলির মতো পদার্থ পেয়ে যাই, তাহলে আমরা বুঝেই যাবো যে Al ছিল। আসলে এটা যখন তোমরা পরীক্ষা করে করবে এইভাবে যে এইটা তোমার কাছে অজানা থাকবে, এটা বলে দেবে না কি দিয়েছে, এমনি একটা জিনিস দিয়ে দেবে, তোমাকে সেটাকে বিভিন্ন উপায়ে পরীক্ষা করে দেখতে হবে। তুমি ধরো তোমাকে একটা পদার্থ দিয়েছে, তুমি জানো না সেটা কি, ওর সাথে তুমি NH4OH এর বিক্রিয়া করালে এবং সাদা থকথকে জেলির মতো পদার্থ পেয়ে গেলে, তাহলে তুমি বলতে পারবে যে সেই পদার্থটার মধ্যে অ্যালুমিনিয়াম ছিল, অ্যালুমিনিয়ামের কোনো একটা লবণ ছিল। এইভাবে করা হয়। তাহলে এটা বুঝতে পারলে এটা কী হবে, সাদা থকথকে জেলির মতো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে, PPT পড়বে। এই দুটো বিক্রিয়াও খুব ইম্পর্টেন্ট। এই আগের বিক্রিয়াটা নিচে লিখে দিই, কী ছিল? NH4OH এর সাথে FeCl3 এর বিক্রিয়া কী তৈরি হবে? NH4Cl আর
FeOH হোল 3। এই দুটো বিক্রিয়াও খুব ইম্পর্টেন্ট। এই দুটো কিসে কাজে লাগে? শনাক্তকরণে, ধাতু শনাক্তকরণে। এইটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে এইটা হচ্ছে বাদামি। বাদামি অধক্ষেপ পড়ে, পিপিটি। এইবার হচ্ছে আরও একটি ইম্পর্টেন্ট বিক্রিয়া, কপার সালফেটের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। কপার সালফেট মানে আমরা জানি যে তুতে, ব্লু কালারের লিকুইড হয়, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। কি কপার সালফেটের দ্রবণ আমরা জানি যে তুতে, CuSO4। ওর সাথে যদি আমরা অ্যামোনিয়ার জলীয় দ্রবণের বিক্রিয়া ঘটাই NH4OH, তাহলে কি হবে? তাহলে আগের বিক্রিয়ার মতোই ফার্স্টে NH4 হোল 2 SO4 তৈরি হবে, কারণ এর যোজ্যতা 2, এর যোজ্যতা 1, এর যোজ্যতা যাবে এর কাছে, তৈরি হলো। আর তৈরি হবে হচ্ছে CuOH হোল 2। এর একটা নীল রঙের, ব্লু কালারের অধক্ষেপ পড়বে নিচে, এর হচ্ছে নীল পিপিটি মানে অধক্ষেপ, নীল রঙের অধক্ষেপ করবে CuOH হোল 2 এর। তারপর এর সাথে যদি আরো অতিরিক্ত NH4OH মেশানো হয়, তাহলে এই নীল রঙের CuOH হোল 2 এর অধক্ষেপটা এই দ্রবণের সাথেই ডিজলভ হয়ে গিয়ে, গুলে গিয়ে তৈরি করবে হচ্ছে একটা গাঢ় নীল রঙের দ্রবণ। তাহলে এই ঘটনাটা হবে কি, আরেকবার দেখে নাও। যদি CuSO4 এর সাথে NH4OH এর বিক্রিয়া করা হয়, তাহলে NH4 হোল 2 SO4 তৈরি হবে, আর কপার হাইড্রক্সাইডের বা কিউপ্রিক হাইড্রক্সাইড বলো যদি, তার একটা নীল রঙের অধক্ষেপ পড়বে। এরপর এর সাথে যদি আরও অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করা হয়, অ্যামোনিয়াম জলীয় দ্রবণ যোগ করা হয়, তাহলে কি হবে? এই অধক্ষেপটা দ্রবণের মধ্যে গুলে যাবে এবং একটা গাঢ় নীল রঙের দ্রবণ তৈরি হবে। এইটাই হবে। এরপর হচ্ছে অ্যামোনিয়ার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেটা, সেটা হচ্ছে নেসলার বিকারকের সাথে বিক্রিয়া। অ্যামোনিয়াকে শনাক্ত করার সময়, অ্যামোনিয়াকে চেনার সময় এই নেসলার বিকারকের সাথে বিক্রিয়া করা হয়। নেসলার বিকারকটা কি? নেসলার বিকারক হচ্ছে, এটা হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। এই ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডটাকেই বলা হয় হচ্ছে নেসলার বিকারকের সংকেত হচ্ছে এরকম KHgI4। এটা যেহেতু জটিল যৌগ, তাই জন্য এরকম ব্র্যাকেটে থাকবে K2HgI4। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে পরীক্ষায় বলে যে নেসলার বিকারকটা কি, তখন বলতে হবে হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড হচ্ছে নেসলার বিকারক, এই সংকেতটা দিয়ে দেবে, যেটা ব্যবহার করা হয় অ্যামোনিয়ার শনাক্তকরণে। এমনি সংকেত লিখছি, অ্যামোনিয়ার শনাক্তকরণে ব্যবহার হয়। কি হয়, যখন এই নেসলার বিকারকের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া করা হয়, তখন একটা NH3 তামাটে রঙের অধক্ষেপ পাওয়া যায়। কি? তামাটে অধক্ষেপ। এই তামাটে রঙের অধক্ষেপটা দেখেই বোঝা যায় যে সেই বিক্রিয়কটা ছিল হচ্ছে অ্যামোনিয়া। তাহলে কি হয়, নেসলার বিকারকের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করালে তামাটে অধক্ষেপ পাওয়া যায়। এবার এই তামাটে অধক্ষেপটার সংকেত তোমাদের বইতে নেই, ভালো হয়েছে নেই, তোমাদের জানতেও হবে না, কিন্তু তাও আমি লিখে দিচ্ছি, এটা মনে রাখতে হবে না কারণ এটা তোমাদের নেই। এটা হচ্ছে HgOH এটা পুরোটা হোল I। এই এত বড় জিনিসটা, এটা তোমাদের নেই সিলেবাসে, ভালো হয়েছে। তাহলে নেসলার বিকারক খুবই সোজা, নেসলার বিকারকের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় তামাটে রঙের অধক্ষেপ পাওয়া যাচ্ছে।
मिलियन डिवाइस का असर हो गया, उसे बांधा जो कलाई।